আরজি কসবা ল কলেজ, একের পর এক ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে তার রেশ পড়তে শুরু করেছে। কেন বলছি রেশ পড়তে শুরু করেছে? তার কারণ ইতিমধ্যেই পাঁশকুড়ার ঘটনা আপনারা প্রত্যেকে জানেন। এক নাবালক চিপস চুরি হয়েছে এমনটা বলাতে তিনি আত্মঘাতী হয়েছে। তিনি বলাটা হয়তো ভুল, নাবালক আত্মঘাতী হয়েছে। কেন? তার ওপর চুরির অপবাদ পড়েছিল বলে। এতদূর অবধি রীতিমতো তাদের পরিবারে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছিল, কিন্তু তারপরে এখনকার যে ছবিটা ধরা পড়েছে তার রোমহর্ষক ছবি। যে সিভিক ভলেন্টিয়ারের ওপর সরাসরি এই অভিযোগ উঠেছিল, এবার সরাসরি হোমগার্ড সেই পাঁশকুড়ার নাবালকের বাড়িতে হুমকি প্রদর্শন করছে। কি হুমকি প্রদর্শন করছে? বলছে মাকে খুন করবে এবং তার সঙ্গে সঙ্গে যে নাবালক বোন রয়েছে তাকে ধর্ষণ করবে, আরেকটি আরজিকর তৈরি হবে। আর ঠিক এজন্যই আজকে প্রাইম টাইমে মূল আলোচনার বিষয়, বাংলা কি ধীরে ধীরে সেফ প্লেস হয়ে যাচ্ছে ধর্ষকদের জন্য? অকপট কিছু হলেই ধর্ষণ করে দেবো, খুন করে দেবো, এই ধরনের হুমকি প্রদর্শন করছেন কি করে একজন আম ইনসান থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অস্থায়ী কর্মী থেকে শুরু করে প্রত্যেকে, যে যখন মনে হচ্ছে হুমকি দিচ্ছে ধর্ষণ। এটাই কি এখন নতুন বাংলার ট্রেন্ড? উল্টো দিকে রাজ্য সভাপতি হতে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে শ্রমিক ভট্টাচার্য কি, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে কি বঙ্গ বিজেপিতে নতুন কোনো স্রোত সত্যিই আসবে? 26-এর বৈতরণী পার করতে পারবে বিজেপি? এই সামগ্রিক বিষয় নিয়ে আজ আলোচনা প্রসঙ্গে কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটা ঠিক সন্ধ্যে 6:57। সন্ধ্যে 6:57 মানে আপনারা জানেন ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমি প্রথমে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, এসেছিলাম আমাদের বাড়িতে, পাশের বাড়ি পুলক গোস্বামী, তার অল ফ্যামিলি সবাই এসেছিল। এসে হুমকি দিয়ে গেছে যে আমার যে সন্তান মারা গেছে, কেস করেছিলাম, তার কেসের জন্য কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গন্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছি যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্জি করে ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। যে মূল অভিযুক্ত শুভঙ্কর, সেই চিপস ঘটনার কারণে সেই ছোট্ট কৃষ্ণেন্দুর প্রাণ গেল, সেই পরিবারের সহিত নিশ্চয়ই এই যে সমস্ত ব্যক্তিরা আজকে গিয়ে ধমকি দেখালো, নিশ্চয়ই তাদের সঙ্গে গভীর কোনো সম্পর্ক রয়েছে। কারণ সেও ছিল সিভিক, এদের পরিবারেরও অনেকেই পুলিশের চাকরি করে, সিভিকের চাকরি করে, নিশ্চয়ই গভীর একটি মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তার ফলে তারা কী করেছে, আজকে এসে এই নিরপরাধ গরিব পরিবারের উপর চড়া হয়ে ভয়ের সৃষ্টি করার চেষ্টা। অবশ্যই পরিবারের পাশে আগেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো। একবার আপনাদের ছবিটা দেখাই, রোমহর্ষক সেই ছবি, যখন পাঁশকুড়াতে চিপস চুরি করেছে এমন অপবাদ দেওয়া হয়েছিল এক নাবালককে। ছবিটা ভালো করে দেখুন। আরও একবার মনে করিয়ে দিতে চাই সেই সমস্ত দর্শকদের যারা হয়তো ভুলে গিয়েছেন যে আমাদের সমাজের বুকে এখনও কত নরপিশাচ জন্ম নিয়ে রয়েছে এবং তারা দিনের পর দিন দুর্বলদের ওপর, গরিবের ওপর অত্যাচার করেই চলেছে। এই সেই ছবি, পাঁশকুড়ায় চিপস কাণ্ডে নয়া মোড় ইতিমধ্যেই চলে এসছে। কিন্তু তার আগে ছবিটা একবার খেয়াল করে দেখুন। সেই নাবালক মোটেই চুরিটা সেদিন করেনি, খুব স্বাভাবিকভাবে রাস্তায় পড়েছিল, সেই চিপসের প্যাকেট সে তুলে নেয়। তুলে নেওয়া, বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নেওয়া আর চুরির মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা হয়তো সুশীল সমাজ, সভ্য সমাজ বোঝে না। আর ঠিক সে কারণের জন্যই একটু বাচ্চা ছেলেকে আত্মঘাতী হতে হয় এবং তাকে কান ধরে পর্যন্ত শাস্তি দেওয়া হয়, তাকে উঠবস করানো হয়। এরকম অনেক অভিযোগ সামনে এসেছিল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। কিন্তু এবার সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যখন মামলা হচ্ছে, তখন ঠিক সে জায়গায় মামলা তুলে নিতে রীতিমতো হুমকি প্রদর্শন করা হচ্ছে। সেই নাবালকের বাড়িতে তার মাকে খুন করা হবে, বাড়িতে আরও একজন নাবালক মেয়ে রয়েছে, বোন রয়েছে, সেই বোনকেও ধর্ষণ করা হবে আরজি করের মতো। চিন্তা করে দেখুন কোন জায়গা চলে গিয়েছে মানসিকতা। আর ঠিক এই বিষয় নিয়ে অনেকেই বলবে যে তৃণমূল কংগ্রেস এখানে কি করবে। তৃণমূল কংগ্রেস কিচ্ছু করাটি। আমাদের মূল প্রশ্ন রাজ্য সরকারকে, সরকারের ঠিক কোন জায়গায় গাফিলতির জন্যে দিনের পর দিন এই ধরনের মানুষের দাপাদাপি বেড়েই চলেছে, দৌরাত্ম্য বেড়েই চলেছে। খুব অকপট বলে দেওয়া যাচ্ছে ধর্ষণ করে দেবে,
এটা কেন? ঠিক সত্যি কি এটা ব্যাধির জায়গাতে রয়েছে, নাকি কুশাসনের জন্য, সুশাসনের অভাবের জন্য কোনো এক জায়গায় তাদেরকে প্রপার শাস্তি দেওয়া যাচ্ছে না বলেই দিনের পর দিন তাদের এই দৌরাত্ম্য বাড়ছে এবং তারা নিজেদেরকে মনে করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস থাকলে পরে, যেটা কসবা ল কলেজের ক্ষেত্রেও দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস থাকলে মাথার ওপর যদি সেই সব লোকেদের আশীর্বাদ থাকে তাহলে খুব সহজেই এই যাবতীয় বিষয়কে হ্যান্ডেল করা যায়। আর ঠিক এখান থেকেই এটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা দেখুন। সুকান্ত মজুমদারের পর কে হবেন বিজেপির রাজ্য সভাপতি? রাজ্য বিজেপির অন্দরে বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে জল্পনা চলছিল। বুধবার সেই জল্পনার অবসান ঘটালেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন জেপি নাড্ডার নির্দেশে বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তিনি। গেরুয়া শিবির সূত্রের খবর, এদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল 4টে পর্যন্ত। শ্রমিক ভট্টাচার্য একাই নির্দিষ্ট সময়ের ভেতর বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। ফলে সুকান্তর উত্তরসূরি হিসেবে কে বসবেন সেই জল্পনার অবসান হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বুধবার মনোনয়ন জমা দেওয়ার সময় শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। আমরা আজকে নমিনেশন করাচ্ছি, কালকে আমরা প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে, আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। कुछ कहना नहीं है, अभी चुनाव प्रक्रिया चल रहे हैं, समाप्त नहीं हुआ। पार्टी का नेतृत्व ने हमको बोला नॉमिनेशन देने के लिए, हमने नॉमिनेशन सबमिट किया। अभी तो 1 घंटा बाकी है, दूसरा किसी भी कोई भी नॉमिनेशन दे सकते हैं, प्रोसेस इज गोइंग ऑन। इसके बारे में बोलना उचित नहीं है ना। लेकिन नॉमिनेशन के बाद एक तो जो प्रक्रिया है, पहला प्रक्रिया वो हो चुका है, लग रहा है कि एक बड़ी जिम्मेदारी 26 के चुनाव से पहले अभी होने दीजिए उसका बात। अभी तो प्रक्रिया जारी है, अभी चुनाव होना कुछ नहीं। বিজেপির রাজ্য নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল গত কয়েক মাস আগেই। সূত্রের খবর, দলের অন্দরেও অনেকেই চাইছিলেন একজন ভারসাম্যপূর্ণ সাংগঠনিকভাবে অভিজ্ঞ মুখকে, আর সেই দৌড়ে এগিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। 2020 থেকে 2024 পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র ছিলেন তিনি। হাওড়া জেলা থেকে আরএসএস বা জনসংঘর সঙ্গে যুক্ত। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্য বিধানসভার সদস্য ছিলেন শ্রমিক ভট্টাচার্য। 2024 সাল থেকে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ 44 বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। ফলে বহুদিন ধরেই অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল শ্রমিক ভট্টাচার্যকে। আগামী 26-এর নির্বাচনে বিজেপির লক্ষ্য রাজ্য দখল করা। সেই লক্ষ্যে বিজেপির প্রথম টার্গেট জেলার ভোট। সেই জেলার ভোটকে জয় করতে হলে এমন এক নেতার প্রয়োজন যিনি এই রাজ্য তথা প্রত্যেকটি জেলাকে চেনেন। এ কথা বলাই বাহুল্য রাজ্যের 24টি জেলা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নখদর্পণে। এই মুহূর্তে বিজেপির অন্দরে বেশ কিছু লবি রয়েছে, কিন্তু সেই লবি ভেস্তে সকলকে এক ছাদের তলায় নিয়ে আসতে শ্রমিক ভট্টাচার্যই পারবেন বলে দাবি দলের শীর্ষ নেতৃত্বের। রাজ্য বিজেপির অন্দরমহলে এখন সাজো সাজো রব। শ্রমিক ভট্টাচার্যর নেতৃত্বে দল কি নতুন করে সংগঠন মজবুত করার পথে হাঁটবে? বিধানসভা ভোটের আগে যেভাবে রাজ্যে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে শ্রমিককেই কি নতুন ঘুঁটি হিসেবে তুলে আনছে দিল্লি? কলকাতা থেকে ত্রাণ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি বিতর্ক সভায় আসবো, তার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রিবা ব্যানার্জি, বিজেপির মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করে। আমি অবশ্যই এই প্যানেল ডিসকাশনে আসবো, কিন্তু তার আগে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জলের প্রশ্ন দেখুন। আমার প্রশ্ন, কোন জাদু বলে সিভিক থেকে অস্থায়ী কর্মী ধর্ষণ করে? হোমগার্ড ধর্ষণের হুমকি দেয়? প্রশ্নটা আরও একবার
দর্শকদের জন্য এবং যারা প্যানেলিস্ট রয়েছে তাদের প্রত্যেকে শোনাবো কোন জাদু বলে সিভিক থেকে অস্থায়ী কর্মী ধর্ষণ করে এবং হোমগার্ড ধর্ষণের হুমকি দেয়। আপনারা জানেন প্রত্যেকে আজ মূল টপিক পাঁশকুড়া, এবং পাঁশকুড়াতে রীতিমতো সেই নাবালকের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে যে আরেকজন যে নাবালিকা মেয়ে রয়েছে তাকে ধর্ষণ করা হবে। আমি ঠিক এই পয়েন্ট নিয়ে প্রত্যেকের কাছে 1 মিনিট করে সময় দেবো প্রত্যেকে। প্রথমেই আমি সুযোগ দেবো রিমাদিকে। রিমাদি, বর্তমানে এই পশ্চিমবঙ্গটা হয়ে গেছে না একটা মানে রেপের আকর। এখানে তৃণমূল কর্মীরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে দাঁড়িয়ে থেকে আমাদের এই সিভিক ভলেন্টিয়ার বলুন যারা, তারা হাতে তো একটা কর্ডলেস পেয়ে তাদেরকে মনে করে একটা খুব সুপার পাওয়ার তারা পেয়ে গেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম থাকে। আজকের দিনে এরা কিন্তু অলিখিত তৃণমূল কর্মী এবং এদের কাজই হচ্ছে ধমকিয়ে চমকিয়ে মানুষকে রাখা, যেটা তারা নিরন্তর করে চলেছে। আমরা আজকে কসবাতেও দেখেছি, আমরা আজকে অভয়াকাণ্ডেও দেখেছি। নির্লজ্জ প্রশাসন আজকের দিনে মাননীয় এখনো অবধি কোনো মন্তব্য করেননি, অভিষেক ব্যানার্জি কোনো মন্তব্য করেননি। তৃণমূলের নেতারা বলছে এটা একটা ছোট ব্যাপার, ঠিক সেরকমই না। এখন ধর্ষণ ব্যাপারটা এরা বুঝে গেছে যে আমরা এরকম একটা কাজ করতে পারি এবং তারপরে প্রমাণ লোপাট করে দেব এবং তারপরে আবার দাঁড়িয়ে থেকে হুমকাবো চুমকাবো, কারণ পশ্চিমবাংলার প্রত্যেকটা মেয়ের কাছে আর কোনো অস্ত্র নেই, কারণ স্বয়ং মাননীয়া এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন যেখানে পশ্চিমবাংলার আজকের দিনে আর কোনো মহিলা সেফ নয়। আমি সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, প্রশ্নটা নিশ্চয়ই শুনেছেন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আসলে এই বিষয়ের আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এখানে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সংস্কৃতির একটা বৃত্ত নির্মাণ হয়েছে, এখানে একদম তৃণমূল স্তরে আর কি, আমি বলছি তৃণমূল পার্টি নয়, আমি যে গ্রাসরুট লেভেলে বিভিন্ন গ্রাম এবং শহর আরবান, আমি বলছি যে আঞ্চলিক পার্টি অফিসগুলো আছে, সেই আঞ্চলিক পার্টি অফিসগুলো হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক স্তরে থানার থেকে প্রভাবশালী, এবং একই সঙ্গে বলা যায় একটা প্যারালাল গভর্নমেন্ট, একটা প্যারালাল প্রশাসনিক স্তর স্থাপন হয়েছে এবং মানুষের মধ্যে এই ধারণাটা এখন দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছে যে এই পার্টি অফিসই আমার প্রত্যহ জীবনযাত্রার ক্ষেত্রে একটা বলা যায় যে রন্ধ্রে রন্ধ্রে জড়িত, অর্থাৎ এটাই যেন একটা আঞ্চলিক স্তরে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সব মিলিয়ে আমার জীবন যাপনের সঙ্গে জড়িত। বেশ, এবং এই আঞ্চলিক স্তরটা থেকে শেষ করুন। এই আঞ্চলিক স্তরেই এই একটা আধিপত্যের বলয়, সেটাকে পাওয়ার জন্যই যারা এর সঙ্গে যুক্ত থাকে, তাই মনে হয়েছে একটা সংস্কৃতির উদয় হয়েছে যে আঞ্চলিক পার্টি অফিস আমাকে জীবন যাপন বা খাদ্যের সংস্থান যেমন দিতে পারে, অর্থাৎ প্রাণ দিতে পারে, তাই এর জন্য আমরা প্রাণ নিতে পারি। বেশ, আমি এখানে দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। এখানে উপস্থিত প্রত্যেকে রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কি রাজনীতির সিনারিও নিশ্চয়ই তারা অবগত। এখন পশ্চিমবঙ্গ নিয়ে কুৎসা করতে হয় তো স্বাভাবিক ব্যাপার, এটা আপনারা করবেন, আপনারা বিরোধী, কিন্তু পশ্চিমবঙ্গের পুরনো চিত্রটা যদি তুলে ধরেন 2009 নাগাদ মাননীয় বুদ্ধবাবু একটা প্রশ্নোত্তর পর্বে তার মুখ্যমন্ত্রিত্বকালীন একটা উত্তর দিয়েছিলেন, সেটা নথিবদ্ধ আছে বিধানসভায়। প্রায় 2400 মতো ধর্ষণ এবং 2230 মতো কম বেশি রাজনৈতিক খুন হয়েছিল। এটা তো লিপিবদ্ধ আছে। আপনারা একদম মনে করছেন যে ভাই একদিনে সবকিছু ঠিক হয়ে যাবে, এক রাতে ঠিক হয়ে যাবে, এটা সম্ভব না। সরকার তো চেষ্টা করছে, কিন্তু এখানে
দেখতে হবে আশেপাশের বাকি রাজ্যগুলো কিভাবে কাজ করছে, সেটাও একটা দেখার ব্যাপার। কারণ আপনারা সর্বভারতীয় দল, আপনারা দেশের রাজ্যে আমরা যাবো কেন? আমরা পশ্চিমবঙ্গে বাস করি। একটা করে রিবাদি আপনার সময় বলিনি, একটু Opening remark এটা। আপনার সময় নিশ্চয়ই আপনারা বলবেন। কিন্তু দেখুন, একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে কিছু বেনজল ঢুকে পড়ে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আর ঘটনা ঘটলো বলেই তাকে একজন রাজনৈতিক ছাপ দিয়ে যায়। এই যে কার্তিক মহারাজ, এই ব্যাপারে কিছু মানুষ দেখলে আমরা বেশ 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 আবার বলার সুযোগ পাবেন। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, প্রশ্ন নিশ্চয়ই শুনেছেন, কোন জাদু বলে সিভিক থেকে অস্থায়ী কর্মী ধর্ষণ করে, হোমগার্ড ধর্ষণের হুমকি দেয়? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন অঞ্জনদা, পশ্চিমবাংলা দুষ্কৃতীদের, ধর্ষকদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। না হলে আপনি যেটা দেখালেন প্রতিবেদন, এদের কোনো জাদু বল লাগে না। যিনি এদের মাথার উপরে বসে আছেন, তিনি যেই কাঠি, সোনার কাঠি এদেরকে ছুঁয়ে রেখেছে, সেই শক্তি বলে এরা কিন্তু এইসব কীর্তিকলাপ করে বেড়ায়। না হলে বলুন, কথায় কথায় তৃণমূলের নেতারা, তৃণমূলের দুষ্কৃতীরা এবং তৃণমূলের গুন্ডারা কথায় কথায় বলে আর্জিকর করে দেবো, আর্জিকর করে দেবো। তার মানে কি? তার মানে ধর্ষকদের এটা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আর তার পিছনে যেটা সবচেয়ে বড় দায়ী যিনি আছেন, তিনি হচ্ছেন রাজ্যের মাননীয়া কন্ট্রোল করতে পারছেন না ধর্ষকদের। না হলে বলুন, মাননীয়ার মুখে যখন ছোট ঘটনা শুনি, সেখানে সিভিক ভলেন্টিয়ার, ওরা তো এদের মানে সাধারণ ব্যাপার এদের কাছে। এর থেকে বড় বড় ঘটনা দুষ্কৃতীরা ঘটিয়ে চলেছে প্রতিটা নিয়ত। আমরা দেখতে পাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের সচেতনতার কারণে আমরা কিছু এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। সমাজে বৃহত্তর আপনারা সমস্ত জায়গাতে এই ধর্ষকদের ছড়াছড়িতে, তৃণমূল আর ধর্ষক একই মুদ্রা দুটো দিক বেশ 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 আমি এই পয়েন্ট থেকে সরাসরি বিতর্ক সভা শুরু হবে এই মুহূর্ত থেকে। যে কেউ যে কারো কথা কাটতে পারেন, কিন্তু হাত তুলবেন, আমি তাদের কাছে পৌঁছে যাবো। আমি প্রথম প্রশ্নটা নিয়ে যাবো সরাসরি দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, আপনি কথা প্রসঙ্গে ঠিক ওপেনিং রিমার্কের সময় বললেন যে সিপিআইএম এর সময় এইরকম হয়েছিল, আপনারা কেন ভাবছেন যে একদিনে সবটা ঠিক হয়ে যাবে? আমি বলছি ঠিকটা হচ্ছে কোথায়? ক্রমাগত খারাপ হচ্ছে। আমি বলছি 2013, 2016, 2018, 2019, 2022, 2024 কোন সময় ভালো হচ্ছে? ক্রমাগত একজন হোমগার্ড পর্যন্ত আজকাল ধর্ষণের হুমকি দিচ্ছে শুধুমাত্র কোনো দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করা যাচ্ছে না বলে। আমি বলছি আইনের শাসন কোথায় রয়েছে একটু বলবেন? শোনো অঞ্জন, তফাৎটা কোথায় জানো তো? একটা ঘটনা যখন ঘটে না, সরকার কিন্তু ওই 12 ঘন্টার মধ্যে সেই আততায়ীকে পাকড়াও করে ফেলে এবং যারা তার সাথে যুক্ত আছে পাকড়াও করে ফেলে। এই যে লাস্ট যে ঘটনাটা বলছো, এই কসবা কাণ্ডতে যে আইন কলেজের ছাত্রী যেভাবে ধর্ষিতা হলেন, কিন্তু তোমরাও জানতে পারোনি, বিরোধীরাও যারা বসে আছেন তারাও কিন্তু জানতে পারেনি। কসবা ল কলেজের বিষয়ে আমি যাচ্ছি না, আমি পাঁশকুড়া নিয়ে কথা বলছি। একজন হোমগার্ড ধর্ষণের হুমকি দিচ্ছেন। ঠিক আছে, ঠিকই কথা বলেছো। এখন যে ঘটনাটা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা, যে বাচ্চাটা হয়েছে, এখন সেটা বিচারাধীন পর্বে রয়েছে। কে দোষী সাব্যস্ত করে এখন প্রমাণ কিছু হয়নি, একটা অভিযুক্ত। কিন্তু সে আবার বলছি, একটা দল যখন ক্ষমতায় থাকে কিছু মানুষ এদিক ওদিক থেকে কোনটা অভিযুক্ত? আপনি কি বিষয়টি ভালো করে শুনেছেন? পাঁশকুড়ার এই যে নাবালকের ঘটনা, সেখানে তার মা এবং তার বোনকে রীতিমতো হুমকি প্রদর্শন করা হচ্ছে যে খুন করা হবে এবং ধর্ষণ করা হবে। আমি তো রতনবাবুর কাছেও যাবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হোমগার্ড এই হুমকি দিচ্ছেন। রতন বাবুর কাছে যাবেন, নিশ্চয়ই যাবেন। রতন বাবু তো বামেরা এখন তো ওনার মানে ওরা তো 55,000 মানুষ তো ভুলে গেছেন 55,000 রাজনৈতিক খুন পশ্চিমবঙ্গে হয়েছিল। এখন তারা এখন সাঁইবাড়ি ভুলে গেছে। এখন তারা এখন আপনাদের এই গোল গোল ঘোরানোটা কবে বন্ধ হবে বলতে পারেন দেবব্রত বাবু? কবে বন্ধ হবে? আমি একটা প্রশ্ন করছি, হোমগার্ড এত শাস্তি, এত সাহস কোথা থেকে পাচ্ছে, আর আপনি সিপিআইএম জমানায় চলে যাচ্ছেন? কোনো অপরাধীকে রেয়াত করা হয় না। আপনারা দেখবেন প্রত্যেকটা অপরাধী শাস্তি পায়। এই যে আরজিকর কাণ্ডের সঙ্গে সঙ্গে কি শাস্তি পেয়েছে? কি শাস্তি পেয়েছে? কি শাস্তি পেয়েছে? শুনুন, কারা বিরোধিতা করেছিল? সঞ্জয় রায়ের ফাঁসির বিরোধিতা কারা করেছিল সেটাও তো বলতে হবে। সরকার তো অদ্ভুত ব্যাপার, আরজিকর কাণ্ডে তো প্রমাণটাই লোপাট করে দেওয়া হলো। কোন অদ্ভুত ব্যাপার একটু বলুন। দুষ্কৃতীরা ঢুকে আরজিকরের প্রমাণটা লোপাট করে দিল। সিবিআই এর হাতে ছিল কোথায় কিছু? তদন্ত আপনি করছেন না, সিবিআই করছে। যখন তদন্ত সিবিআইকে প্রশ্ন করুন না। আপনারা ডেড বডি, মা বাবা জানে না ডেড বডি পড়াতে আপনারা নিয়ে চলে গেছেন জোর জবরদস্তি। তাই পাওয়া গেছে। আপনারা অভয় নিয়ে কথা বলছেন। অভয়, দেবব্রত দা, আমি সম্মান জানিয়ে আপনাকে জিজ্ঞেস করছি, 2012 পার্কস্ট্রিট, 2022 হচ্ছে আপনার হাঁসখালি,
2024 আপনার হচ্ছে সন্দেশ আপনি কি বলবেন? বলুন ভাই, পরম্পর কটা হলো? 5টা হলো, হাতে গুনে 5টা হয়েছে, ঠিক আছে। তো আমি এবার গুনতে শুরু করি। আপনার তো পশ্চিমবঙ্গে আপনারা কোনোদিন ক্ষমতায় এসেছেন, আগামী দিনে আসবেন বলেও মনে হয় না, কিন্তু সারা ভারত জুড়ে তো আপনাদের কাজকর্ম মানুষ দেখছে। সেই তুলনাগুলো তো করতে হবে, কি আপনারা কাজকর্ম করেন সেই তুলনায় দেখতে পাবে মানুষ। তো ভোট প্রতিটা নির্বাচন আসছে, আপনাদের বিপক্ষে রায় আসছে, আপনাদের কথা কেউ শুনছে না, আপনাদের সিরিয়াসলিও নিচ্ছে না। সেটা বুঝুন, মানুষকে তো বুঝতে হবে পশ্চিমবঙ্গে যে 10 কোটি 12 কোটি মানুষ আছে, তাদের কি আপনারা বোকা ভাবেন? আপনারা মানুষকে বোকা ভাবছেন না তো দেবব্রত বাবু? না না, একদমই ভাবছি না। জনতা জনার্দন যার যতদিন রায় দেবে আমরা মাথা পেতে নেবো, কিন্তু প্রতিটা নির্বাচনে বেশ, তো আপনারা মাথা পেতে নেবেন, বুঝতে পেরেছি। সৌমেন বাবু, মানুষকে তো বোকা বানানোর তো সৌমেন বাবু হাত তুলছিলেন, সৌমেন বাবু বলুন। এই পুরো বিষয়টা এখানে হচ্ছে ওই জায়গায় এক এক করে যেখানে ওই সিভিক ভলেন্টিয়ার্স বা এরা আসলে তলার লেভেলে জেনে গেছে যে পঞ্চায়েত প্রধান নির্বাচন থেকে এমপি নির্বাচন, এই পুরো প্রক্রিয়াটা তাদেরকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই ভোট করিয়ে নেওয়ার যে পলিটিক্স প্রথা শুরু হয়েছে, অর্থাৎ সেখানে তারা হচ্ছে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় উপাদানে পরিণত হয়েছে। সুতরাং তারা জানে তাদের যে হম্বিতম্বি যেগুলো দেখছেন সেগুলো কোনো জায়গায় তারা একটা গিয়ে শেল্টার পাবেই, কারণ নির্বাচনী রাজনীতির এমন একটা প্যাটার্নে পরিণত হয়েছে যেটা তাদেরকে ছাড়া আর সম্ভব হচ্ছে না। তাই এই যে ভোট জড়ো করা, ভোট করিয়ে নেওয়ার যে জোর জুলুমের রাজনীতি, এই জোর জুলুমের রাজনীতির বিশ্বস্ত সৈনিক হচ্ছে এরা। এই সৈনিকদের তাই অপকর্মগুলো তারা জেনে গেছে কোনো না কোনো ভাবে তারা শেল্টার পাবে। আর তাই জন্যই এই আধিপত্য বা এই হুঙ্কারের রাজনীতি তারা যারা অলরেডি যে এস্টাবলিশ বা প্রাতিষ্ঠানিকতা লাভ করেছে। আমি রতনবাবুর কাছে এখানে ঠিক এই প্রসঙ্গেই যাবো। রতনবাবু, আপনি কথা প্রসঙ্গে ঠিক ওপেনিং রিমার্কের সময়ই বললেন যে তৃণমূল কংগ্রেস, হোমগার্ড তো আর তৃণমূল কংগ্রেস নয়, সিভিক ভলেন্টিয়ার তো তৃণমূল কংগ্রেস নয়, কিন্তু প্রত্যেকটি ঘটনায় সিভিক ভলেন্টিয়ার থেকে হোমগার্ড থেকে প্রত্যেকে ধর্ষণের হুমকি দিচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে তাদের মাথায় সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত, যে কোনো মূল্যে। এই ক্যালকুলেশনটাই সামনে আসছে। বলি অঞ্জনদা, সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূল আর সিভিক ভলেন্টিয়ার এরা একই মুদ্রার দুটি দিক হয়ে গেছে। কারণ আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলে দেখিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের সময় সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং তারা কিন্তু নির্বাচনে অনেক জায়গাতে সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু জিতেও ছিল। সিভিক ভলেন্টিয়ার কোনো সরকারি চাকরি না, দিদি তাদেরকে রেখেছে, ভাতা দিয়ে রেখেছে। আমাদের দাবি ছিল যে সামান্য কিছু পয়সা দিয়ে তারা সিভিক ভলেন্টিয়ারদের তৃণমূলের কৃতদাস করে রেখেছে। কারণ একটা জিনিস দেখুন অঞ্জনদা, তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল আমাদেরকে পার্মানেন্ট করা হোক। আমরাও বারবার দাবি জানিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের পার্মানেন্ট করা হোক। তাদেরকে পার্মানেন্ট না করে তাদেরকে শুধুমাত্র নির্বাচনী কাজে ব্যবহার করার জন্য তাদেরকে গ্রামে এই সমস্ত এই বসে বসে মিথ্যাচার করছেন। আর আপনি চুপ করুন, আপনি যেটা জানেন না চুপ করুন। আরে মিথ্যাচার, না না আমি জানি, না 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 মিথ্যাচার করছেন কেন? 500 শিক্ষকদেরকে আপনারা কতদিন রাখবেন এইভাবে? কোথায় চলে গেল? আবার মিথ্যাচার করছেন। কবে সিভিক ভলেন্টিয়ার কথা বলছিলেন শুনি একটু। শুনেন, এদের বলার কিছু নাই। সিভিক নার্স, সিভিক টিচার, সিভিক পুলিশ, অস্থায়ী রূপে চাকরিগুলো তৈরি করা হয়েছে মমতা দেবীর, যাতে তাদের অনুগত থাকে। এরা কুণ্ঠিত বোধ করে না। কারণ একটা জিনিস দেখুন অঞ্জনদা, মহিলারা, মেয়েরা এমনিতেই আমরা জানি যে তারা হচ্ছে এমনিতেই দুর্বল, এবং শিশু যারা একদম শিশু তারা দুর্বল। আজকে আমাদের নেতা অজিত চৌধুরী আপনার কালীগঞ্জে গেছিল, যে শিশুটা মারা গেছিল, সেই শিশুটা মারা যাওয়ার পরে তার মা দাদার কাছে, অজিত চৌধুরীর কাছে বলেছে যে দাদা আমার ভয় করছে, কারণ যে সমস্ত দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে তারা হুমকি দিচ্ছে যে মেয়েটাকে যেভাবে খুন করা হয়েছে তার মাকেও তার পরিবারকেও সেভাবে খুন করা হবে। তারা ভয় পাচ্ছে। এই যে ভয়ের রাজনীতি,
গোটা জায়গায় চলে বেড়াচ্ছে, নাই কথায় কথায় আরজিকর করে দেবো, আরজিকর করে দেবো, আজ কসবা করে দেবো, আপনারা করে চলেছেন। মুখে খালি বলছেন অঞ্জনদা, আপনারা প্রতিনিয়ত দেখাচ্ছেন। আরজিকরের পর থেকে একের পর এক এই ধর্ষণ আর খুন, শিশুদের উপর নির্যাতন, মহিলাদের উপর নির্যাতন একের পর এক পশ্চিমবাংলায় বেড়েই চলেছে। থামার কোনো রাস্তা নাই। তারপরেও এরা বড় বড় কথা বলে, তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। কোন মুখে বলেন? আপনাদের কখনো বিবেকে বাঁধে না? সে সত্যি তো একটা শিশুর উপরে বোমচাঁচ করা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে। আপনি বলতে যাচ্ছেন 35 বছর আগে, 20 বছর আগে অন্য পার্টি কি করেছে সেটা দিয়ে এটাকে ঢাকার চেষ্টা করছেন? এটা কখনো হতে পারে? আজকে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আগামী দিনে এই বাংলায় যে শিশুটা একটা সামান্য একটা চিপসের প্যাকেট নিয়েছে পড়েছিল, তার উপরে মানসিক টর্চারিং করা হলো, সেই ছেলেটা আত্মহত্যা করলো। অঞ্জনদা বলতে আজকে একটা কথা বলি রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন হাজার কষ্ট বেদনা আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু বাঁচার অধিকার, এই পৃথিবীর যে সৌন্দর্য অভাব থাকতে পারে, এরা কিচ্ছু দেয়নি। আজকে বলুন তো, এই যে পরিযায়ী শ্রমিকরা, আমি অঞ্জনের কাছে প্রশ্ন রাখতে চাইবো, বাইরে চলে গেছে, দেশের বাইরে, কিচ্ছু পারে, তবুও তাদের উপর অত্যাচার। আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে যিনি উপস্থিত রয়েছেন, তার মতে তিনি কি বিচার প্রমাণ করতে পারবেন? এক লাইনে শেষ করি। নির্যাতিতা এবং তার পরিবার যে যাদেরকে ধমকি দেওয়া হয়েছে তাদেরকে বলি ম্যাডাম, বলি প্রশাসনিক জায়গা থেকে এক এক করে আমি বলিনি, 1 মিনিটে ছেড়ে দিই, তারপর বলবেন। আমি যেটা বলতে যাচ্ছি অঞ্জন দা, এই সরকার দেখুন, এই সরকার যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে কিচ্ছু দেয়নি, তারা কিছু পায়নি। তারা নিজেরা পরিশ্রম করে বাইরে থেকে পয়সা নিয়ে আসে, সেই পয়সাও লুটপাট করে না এরা তাদের উপরেও অত্যাচার। আমি দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু উত্তরগুলো প্লিজ দেবেন, বলুন। রতন বাবু কি বলতে চাইলো, কোথা থেকে, মানে ভারত ভ্রমণ, পরিযায়ী শ্রমিক ইত্যাদি ইত্যাদি মনে হয় বলার কিছু ছিল না। কারণ কতবার ধরে কতবার ঘাড় ধাক্কা খেতে, কতবার আপনাদের ঘাড় ধাক্কা খেতে হবে আমরা জানি না, কিন্তু প্রতিবারই তো নির্বাচন আসে, মানুষ আপনাদের অহংকার বেশি দিন থাকবে না, এই দম্ভ অহংকার থাকবে না। মানুষকে নিয়ে দম্ভ অহংকার আপনাদের বলতে গেলে তো বিধানসভায় ঢুকতে হবে, সেই যোগ্যতাটা তো অর্জন করতে হবে। তো হ্যাঁ, আপনারাও ঢুকতে পারেন প্রথমে। বিধানসভায় যোগ্যতা থাকার মানে এই নয় যে অস্থায়ী রূপে চাকরি করতে মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষকে সম্মান দিতে শিখুন, আপনারা বিরোধীদেরকে সম্মান দিতে শিখুন। আপনারা কি বলছেন বিধানসভায় যেতে পারিনি দেখে বলতে পারবো না? এই বাংলা কি একেবারে দুষ্কৃতীদের খোঁজ খবর সারা ভারত জুড়ে একটু খোঁজ খবর নিন না, অহংকার করবেন না, একটু পশ্চিমবঙ্গের খোঁজ খবর নিন না। দুদিন আগে আপনারাও ছিলেন না এই পশ্চিমবাংলায়, কংগ্রেস সমর্থন না করলে ক্ষমতায় আসতে পারতেন না। আজ বড় বড় কথা বলছেন। কার্তিক মহারাজ তো যে দুষ্কর্ম করেছে সেটা নিয়ে কিছু বলুন না। মীনাক্ষী মুখোপাধ্যায় ঘটনাটি এখন কিন্তু কোনোভাবেই প্রমাণিত হয়নি। আপনারা বেকার মানুষের কাছে একটা বিবৃতি দেওয়ার চেষ্টা করবেন না। উনি হাইকোর্টে রক্ষা করার জন্য কেন গেছেন? হাইকোর্টে রক্ষা করার জন্য কেন গেছেন? আপনারা অস্থায়ী রূপে হাইকোর্টে রক্ষা, আপনারা তো সিলেক্টিভ প্রতিবাদী, আপনারা তো সব জায়গায় প্রতিবাদ করতে পারেন না। আপনাদের একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি দেবব্রত বাবুর কথাগুলো খুব মন দিয়ে শোনার চেষ্টা করছি। রিমাদিও ডিফেন্ড করছেন, অন্যদিকে রতনবাবুও ডিফেন্ড করছেন, কিন্তু আমার না খুব সহজ সরল প্রশ্ন রয়েছে দেবব্রত বাবু। তা হলো, আপনি বলছেন যে সবাই ভারত ভ্রমণে বেরিয়ে যাচ্ছে। ভারত ভ্রমণ তো প্রথম আপনারা বেরিয়ে পড়েন। আমি যতদিন প্যানেল ডিসকাশন করি, এই যে তাহলে তো সেই বাগধারা বলতে হবে, নিজের বেলায় আটিশুটি, অন্যের বেলায় দাঁত কপাটি। না, একদমই না। দেখুন, বামেরা টেস্টেড, পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলার, এরা বাংলার ছেলে, কিন্তু পশ্চিমবঙ্গে টেস্টেড নয়, এদের জন্ম। এরা ভারত ভ্রমণ দাদা 50 বছর ধরে ঢুকতে পারছেন না, বিধান এই তো মহা মুশকিল, ক্ষমতায় নেই আপনারা। দেবব্রত প্লিজ এই অ্যারোগেন্সিটা দেখাবেন না। একটা কথা বলি আপনাকে, না বিধানসভায় প্রবেশ করতে না পারলে পরে আপনি এইভাবে বলবেন কংগ্রেস, না 1 মিনিট, বিধানসভায় প্রবেশ করতে না পারলে পরে আপনি এইভাবে বলছেন। 98 সালে যে দলটা তৈরি হয়েছে, সেই দলটার মধ্যেও কংগ্রেসের কন্ট্রিবিউশন আছে, সেটা আপনারা অস্বীকার করতে পারেন না। যখন রতনবাবুরা বলেন না কিসের ইতিহাস ভুলে যাচ্ছি, 2011 সালে আমরা দেখিনি, 2011 সালের আগে আমরা দেখিনি।
কিন্তু প্রশ্ন হচ্ছে সেই রতনবাবু যখন আপনাদেরকে বলছেন তখন আপনি তো কাটতে পারছেন না কথাটা। কংগ্রেস ছাড়া আপনাদের অস্তিত্ব তো ছিল না। এদের কাছে কৃতজ্ঞতা বোধ আছে সেটা, যে যার বয়সে জন্ম বিশ্বাসঘাতক বলে এদেরকে, যার পক্ষে জন্ম তাদেরকে গালি দেয়। আমরা ডাইভার্ট হচ্ছি। আমি জানি না তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সনরা এমনই করে থাকেন কিনা। না তৃণমূলের স্পোক্স পার্সনরা এরকম করে থাকেন কিনা আমি জানি না। তার কারণ কথা চলছে একরকম টপিক নিয়ে আমরা কথা বলছি, আপনারা বিধানসভার ভেতরে চলে যাচ্ছেন, ভোটের প্রসঙ্গে চলে যাচ্ছেন। আপনারা তো রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষকরা পর্যন্ত বিশ্লেষণ করতে গিয়ে সরাসরি ভোটের প্রসঙ্গে আসছে না। কিসের জন্য যাচ্ছেন আপনারা? না প্লিজ পাঁশকুড়া নিয়ে কথা বলুন না, কসবা ল কলেজ নিয়ে কথা বলুন না ফেল করছেন আপনারা, স্বীকার করে নিন দর্শকদের কাছে। না শুনুন, আমি তো তথ্য চাইলে উনি বললেন সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কংগ্রেস নিয়োগ করেছে। কিসের তথ্য? পাঁশকুড়ায় কিসের তথ্য লাগবে? পাঁশকুড়ায় হয়নি ঘটনা। পাঁশকুড়ায় তার মা এবং নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং মাকে খুনের হুমকি দেওয়া হয়নি। শুনুন, আইনের পথে চলবে, সরকার ব্যবস্থা নিচ্ছে। আপনারা তো খবর পান না, পুলিশ প্রতিবার আপনারা দুর্ভাগ্যজনক। আরে যতদিন মানুষ বলবে ততদিন, যতদিন রায় যাবে ততদিন। আমি সঠিক উত্তরটা পাচ্ছি না। আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমি একটু আপনার ওপেনিং রিমার্কটা নেওয়ার চেষ্টা করবো। সুকান্ত বাবু, আমার প্রশ্নটা আছে খুব স্পেসিফিক ছিল, আমি একবার প্রশ্নটা একবার দেখাবো, তারপর আপনার ওপেনিং রিমার্কটা নেবো। দেখুন, কোন জাদু বলে সিভিক থেকে অস্থায়ী কর্মী ধর্ষণ করে, হোমগার্ড ধর্ষণের হুমকি দেয়? প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক প্রশ্ন। কোন জাদু বলে সিভিক থেকে অস্থায়ী কর্মী ধর্ষণ করে, হোমগার্ড ধর্ষণের হুমকি দেয়? সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সমস্যাটা কি, যেখানে আইন শৃঙ্খলা অবস্থা চরম অবনতি হয় তখন এরকমই হবে। এবং সবচেয়ে বড় কথা, যেখানে কসবা কাণ্ডে যিনি নিয়োগ পান তার পূর্ববর্তী রেকর্ডগুলো যদি দেখা হয়, আমার তো মতে পৃথিবীর কোনো চাকুরির ক্ষেত্রে যেগুলো দেখানো হয় স্বচ্ছতা, পুলিশ রেকর্ড, সেগুলো দেখিয়েও যদি কাউকে অস্থায়ী রূপেও চাকরি দেওয়া হয়, তাহলে সেই দেশের অবস্থা কি হতে পারে, সেই রাজ্যের অবস্থা কি হতে পারে। আর যে কাণ্ডে যে বাচ্চাটার মৃত্যু হলো, সে নিজে এতটা দুঃখ পেয়েছে এবং তাকে সুইসাইড করতে হলো, তারপরে তার মাকে এবং তার বোনকে, দিদিকে যেভাবে আজকে হুমকি দেওয়া হচ্ছে, এটাতে তো নির্লজ্জতার বহিঃপ্রকাশ। মানে কোথাও, এবং অঞ্জন, তুমি কোনো ভাবে অবাক হওয়ার কিছু নেই। তুমি জানো জলপাইগুড়িতে একটা নিয়োগ হয়েছে একজন ভিলেজ পুলিশ, এবং যার নামে প্রচুর ধরনের এরকম কেস রয়েছে, দেবব্রত দ্বারা জানে। তাকেই আবার একটা পদে আসীন হয়েছেন, যুবর কোনো একটি পদে তিনি পেয়েছেন পদ। তাহলে যে যত বড় ক্রিমিনাল, যার যত অপরাধ রেকর্ডের শীর্ষে থাকবে, তারাই তো এই আসনগুলো অলঙ্কৃত করবে। তাহলে এইটা কোথায় যাচ্ছে? এখন পড়াশোনা বা জ্ঞান বা এই সব জিনিস থেকে বহু ক্রোশ দূরে এই সরকার চলছে। এবং এটা আমি বলতে চাই, না তার মানে ভিলেজ পুলিশের নামে এত অভিযোগ থাকার পর যুব একটা পদ দিয়ে দেয়া, তার মানে কি বার্তা দেয়া যে আমরা যে অপরাধী করি না কেন কোনো অসুবিধে নেই। আমি যদি গুড বুকে থাকি, কোনো এক নেতা বা নেত্রী, জেলার আমি নাম নিচ্ছি না, তাহলেই তাকে আমি তো জানি সেই ঘটনা। এবং সবচেয়ে বড় ঘটনা, পরিমল মিত্র সিদ্ধি মহাবিদ্যালয়ের জিবির যে প্রেসিডেন্ট স্বপন শাহ সাসপেন্ডেড, তারপরে দুর্নীতির অভিযোগে পৌরসভায়, তারপরেও তাকে জিবির প্রধান হিসেবে রাখা কোন ইয়েতে হয়? এবং নির্বাচনগুলো আপনারা করাচ্ছেন না। এর ফলে কি হচ্ছে, আমাদের কলেজে প্রতিনিয়ত ছাত্র প্রতিনিধি খুঁজে পাচ্ছি না, বয়স্ক পাস আউট ছেলে মেয়েদের ভরে যাচ্ছে কলেজ। এই দায় তো সকলকে নিতে হবে, কারণ নির্বাচন না হলে কি হবে অঞ্জন? তুমি যেটা বলো পাস আউট, তুমি তো ট্রেসই পাবে না। এই মাতব্বর এবং সবচেয়ে বড় ম্যাঙ্গো নামের এই ছেলেরা ক্যারাম কোর্ট বসাবে। ক্যারাম কোর্ট যেটা ওই যে ক্ষেপ পঞ্চায়েত হতো বামফ্রন্ট আমলে, শিক্ষাটাকে শেষ করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যেই জায়গাটা নষ্ট করছে, সুস্থ রাজনৈতিক মনস্কতা তৈরি হওয়ার যে বাতাবরণ, রাজনৈতিক সংস্কৃতির উপরে সবচেয়ে বড় আঘাত আসছে। অঞ্জন, সোমেন বাবু, আমি
ওনার কথারই সুর ধরে আমি একটু টেনে দিচ্ছি। সেটা হচ্ছে ভাবতে আজ খুব মর্মান্তিক জায়গায় পৌঁছেছে। সেটা হচ্ছে শহরতলি এবং গ্রামাঞ্চল যে জনসমাজ, তাদের নৈতিক অধঃপতনের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে। আমার এই আলোচনা প্রসঙ্গে খুব মনে পড়ছে যে বিভূতিভূষণের পথের পাঁচালী শেষ দৃশ্যপট আমরা যদি ফিরে যাই স্মৃতি রোমন্থন করে, সেখানে দেখবো সেই আম চুরি করতো দেখে জমিদার বাড়ি, সেখানে তারা যখন চলে যাচ্ছে, অপুর মা বাবা এবং অপুকে নিয়ে বিদায় নিচ্ছে, তখন সেই জমিদার বাড়ির গিন্নি কাঁদো কাঁদো ভাবে বলছে যে আমরা হয়তো ওকে একটা আম চুরির জন্য কত বকেছি করেছি, কিন্তু বলছে আসলে জানিস তো দীর্ঘদিন ধরে আমরা এই যে কূপমণ্ডূপের মতো এখানে আছি, প্রতিদিন এই হেসেল ঠেলে ঠেলে আমাদের মানসিকতাটাই এরম হয়ে গেছে। তাই সে ভেতর থেকে ওই অর্ধশিক্ষিত বা স্বল্প শিক্ষিতা গ্রামীণ মহিলা, হ্যাঁ, জমিদার বাড়ির মহিলা, সে কিন্তু নিজে যে বলা যায় যে রিপেন্টেড, আমি বলছি সে একটু গ্লানি বোধ করছে। এই যে গ্রাম বাংলার বিবেক বোধ চেতনা, সেটা এই যে আপনি বললেন সিভিক ভলেন্টিয়ার্স যে এই উদ্যত্ত, আমি যেটা আগে বলেছি যে প্রতিটা পার্টি বা আঞ্চলিক পার্টি এখন যে স্তরে সংস্কৃতিকে নামিয়ে নিয়ে এসছে, যে এই পার্টি অফিসে যোগদান করলে আমি প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি, খাদ্য পেতে পারি, খাদ্য না পেতে পারি। এই যে চাওয়া পাওয়ার রাজনীতি আঞ্চলিক স্তরে এক ধরনের বৃত্তকে নির্মাণ করেছে, তার ফলে নৈতিকভাবে আমাদের গ্রামীণ সমাজ অধঃপতিত জায়গায় গেছে বলেই আজকে এই যে বললাম আমি পথের পাঁচালীর সেই সমাজ আর আমাদের এই এখনকার গ্রামীণ সমাজের এই নৈতিক অধঃপতনের তুলনামূলক আলোচনাটা এই মুহূর্তে পথের পাঁচালী বলতে পারছেন, একটু পিছিয়ে গিয়ে 15 বছর আগে বাম সরকারের আমল বলতে পারছেন না, সে কি কথা? একটু বলুন না, আপনারা তো কি আশ্চর্য দেবব্রত বাবু, প্লিজ না, আমি আসছি কতবাবু, আমি আসছি, প্লিজ প্লিজ এক এক করে বেশ দেবব্রত বাবু আমি আসছি, আমি সবাইকে বলার সুযোগ দেবো, আমি সবাইকে বলার সুযোগ দেবো। দেবব্রত বাবু আমার একটা প্রশ্ন উত্তর দিয়ে দিন, এক মিনিট শোনো, আমি আসবো, আমি আসছি, আমি সবার কাছে আসছি। দেবব্রত বাবু আমাকে শুধু একটা সিম্পল প্রশ্নের উত্তর দিন তো, আমরা কোন সালে বসবাস করছি এখন? কোন সালে বসবাস করছি? শুনুন, আমরা কোন সালে বসবাস করছি দেবব্রত বাবু? কোন সালে বসবাস করছি? 2025। হ্যাঁ, এখন কার আমল চলছে? কার আমল চলছে? তৃণমূল কংগ্রেসের আমল চলছে। কবে থেকে রয়েছে? অবশ্যই কবে থেকে রয়েছে? 2011 থেকে রয়েছে। তাহলে 2011 থেকে রয়েছে। প্রশ্নটা কাকে করব? সিপিআইএম কে? না না না, কেন টাইম মেশিন করে পৌঁছে যেতে হবে এখন? না, মানুষ কি আশ্চর্য! মানুষকে আপনারা বোকা মনে করছেন? মানুষকে আপনারা বোকা মনে করছেন? একজন রাজনৈতিক বিশ্লেষক তার রাজনীতির বিশ্লেষণ করছেন, আর আপনি সিপিআইএম এর আমলে চলে যাচ্ছেন, পথের পাঁচালী থেকে অন্য কোনো জায়গায় মনে করার চেষ্টা করছেন। না 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 না, মানুষ ভোট হয় কেন্দ্রীয় নিরাপত্তায়, কেন মানুষকে অপমান করছেন? কে অধিকার অপমান দিয়েছে? তো আপনারা করছেন, না না, দিনের পর দিন গণতন্ত্রকে আপনারা অপমান করছেন। আপনারা গণতন্ত্রকে মানেন? যদি মানতেন তাহলে রাত দখল কর্মসূচি থেকে শুরু করে এখনো পর্যন্ত রাস্তায় যারা নেমে রয়েছে তাদেরকে আপনারা রাজনৈতিক প্রোপাগান্ডা স্বীকার করে দেন। যদি আমরা কসবা ল কলেজের কথা বলি তাহলে আপনারা কার্তিক মহারাজে চলে যান। আত্মসমালোচনার জায়গা রয়েছে আপনাদের? সঞ্জয় রায় ছাড়া কটা অপরাধী পাওয়া গেছে? আপনারা তো অনেক অপরাধী পেয়েছিলেন, পেলভিক ভোগ ভেঙে গেছিল, আর কি পাওয়া গেছে? সিবিআই কি পেয়েছে বলুন একটু, তার উত্তর তো দিতে হবে। দুঃখিত আমরা যে আজকের দিনে রাজ্য সরকারের আমি জানি না আপনারা কিভাবে এই ব্যাপারগুলোকে ডিফেন্ড করেন, আমি জানি না এই ব্যাপারগুলোকে ডিফেন্ড করেন আপনারা এইভাবে, এই ধরনের অদ্ভুত কথাগুলো বলে। আমি জানি না, আমি দেবব্রত বাবু আমি এই ধরনের কথাগুলোকে এয়ার করছি, এটা ভাবুন একবার। সঞ্জয় রায় দোষী নয়? আমার একটা প্রশ্ন শুধু উত্তর দিয়ে দিন। পাঁশকুড়া কাণ্ড নিয়ে আজ আলোচনা প্রসঙ্গে কথা উঠছে এবং সেখানে তার মা এবং বোনকে হুমকি প্রদর্শন করা হচ্ছে। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল, সমর্থন করা হয়েছে? কোথায় সমর্থন করা হয়েছে? আইনের পথে চলবে। যে অপরাধী পশ্চিমবঙ্গে বাবুর কাছে যাব, সুকান্ত বাবুর কাছে যাব, বলছি আমি সুকান্ত বাবুর কাছে আমি রতনবাবু আমি আসবো, সুকান্ত বাবুর কথাটা একটু নিয়ে নিই, আপনার কাছে আসবো। একটা লাইন নেবো। আমি দেবব্রত দা অনেক দিনের কো প্যানেলিস্ট, আমার দেবব্রত দা ল উইল টেক ইট ওন কোর্স, এই কথাটা বলতে মানে আপ্তবাক্য হয়ে গেছে। মানে এই কথা আর নেওয়া যায় না। একটা বাচ্চা তার মৃত্যু এবং তারপরে আজকে তার মাকে এটা সহ্য করতে হচ্ছে। দেবব্রত দা এটা তো আপনার কাছে আমার বারবার এক সেকেন্ড বলি,
আইনে একটা কথা আছে ব্ল্যাকস্টোন রেশিও, সেই ব্ল্যাকস্টোন রেশিওটাকে তো মানতে হবে। 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়, সেই রেশিওটাকে কি করে ভুলে যাচ্ছেন? তাহলে অপরাজিতা বিলের কথা কেন বলেন আপনারা? অপরাজিতা বিলের কথা কেন বলেন? ফাস্ট ট্র্যাক কোর্টের কথা কেন বলেন? এক মিনিট আপনি আজ অব্দি অপরাজিতা বিলটা পড়েছেন? আপনাদেরই দলের পড়েছেন? না না না, পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে এই কথাটার উত্তর আপনি এইভাবে দিতেন না। সঞ্জয় রায় যদি তাড়াতাড়ি করে অপরাজিতা বিল যে ত্রুটিপূর্ণ সেটা সবাই জানেন। কেন জানেন? সঞ্জয় রায়ের পড়াশোনা করুন। কারা করেছে? না প্লিজ, না এইরকম ভাবে ব্যাখ্যা করবেন না। সুকান্তবাবুকে পড়ার সুযোগ দিন। সুকান্তবাবু বলুন, শেষ করুন সুকান্তবাবু। আচ্ছা দেবব্রতদা, আমি বেশি সময় নেব না। আমার প্রশ্ন হচ্ছে যে একটু আগেই মানে আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা আমরা এর বাইরে যেতে পারবো না। আমাদের কিন্তু সবচেয়ে বড় কথা যে এই যে আইন শৃঙ্খলার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে আমাদের মূল্যবোধ, এই মূল্যবোধ কতটা হারিয়েছে। একটা বাচ্চা সে চিপস যদি নিয়েও থাকে, আমি ধরেই বা নিলাম কেন, তা সে যদি সেলফিশ জায়ান্টের মধ্যে কেউ এত বড় সেলফিশ জায়ান্ট তো এত বাজে আচরণ করেনি। আজকে বলতে বাধ্য হচ্ছি যে আচরণটা করলো, মানে আজকে পুলিশের থেকে এই সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, এদের গুরুত্ব এত বেড়ে গেছে যে এরা আজকে কোথাও টাকা তুলছে, কোথাও গিয়ে ফাইন করছে, যাদের অধিকার নেই। আপনি লটা দেখে নিয়েন, তাদের কোনো অধিকার নেই। তাহলে আমরা কোথাও গিয়ে অঞ্জন, আজকে তুমি যে বাচ্চাটার ছবি দেখাচ্ছ এবং যে মাটা কাঁদছে, তারপরে দেবব্রত বাবুরা তাও প্রশ্ন করবে, তাও বলবে যে আইনের পথে চলবে। যদি রাজনৈতিক রং লাগিয়ে যান তো কিছু করার নেই। সামাজিক অবক্ষয় সারা দেশে আছে, সেখানে তার ছাপ পড়েছে। সামাজিক অবক্ষয় নিয়ে তো আমরা কি বলতে পারি? যেখানে সামাজিক অবক্ষয়ের একটা ছাপ পড়ছে, সামাজিক অবক্ষয় যদি এখন উদাহরণ দিচ্ছি, এনাকে প্রচুর উদাহরণ। তাহলে সরকার থাকার কি দরকার? আমাকে এই উত্তরটা দিয়ে দিন তো। হ্যাঁ সুকান্তবাবু বলুন। সরকার বলুন। দেবব্রতদার পারমিশন নিয়েই বলছি। এবার দেবব্রতদা শুনুন, আমি বলছি যে এই যে আজকে অপরাধ, ধরুন সামাজিক অবক্ষয় হয়েছে, আপনারা তো অপরাধীকে চিনছেন, জানছেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আজকে এই মনোজিতের মতো কাপুরুষটার বিরুদ্ধে আপনারা কেন রাস্তায় গর্জে উঠছেন না? কেন শাস্তি হচ্ছে না? কেন এত বড় সাহস? কি করে গর্জে উঠবে সুকান্তবাবু? কি করে গর্জে উঠবে? একটা ছবি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি দেবব্রত বাবু, আরো ভালো লাগবে, আপনার বলার সুযোগ হবে। আমি বলছি সুকান্তবাবু, কি করে করবেন বলুন তো? সরাসরি অশোকদেবকে জেঠু বলে ডাকছেন মনোজিৎ মিশ্র, শুধু ডাকছেন এমনটা নয়, হাত ধরে ওঠাচ্ছেন, জেঠু বলবে তারপর তিনি বলবেন। কি করে করবেন, তাই না দেবব্রত বাবু? আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু না, বুঝতে পেরেছি রতনবাবু বলি। হ্যাঁ, আমি একটু অন্য কথা বলি। আজকে শোভেন বাবু খুব ভালো ব্যাখ্যা করছিল। আমার একটু আমি একটু দেবব্রত বাবুকে বলতেই চাচ্ছিলাম যে আপনি একটু চুপ করুন, আর একটু শুনি। আমরা শোনার ধৈর্য না থাকলে খুব মুশকিল। আমরা আপনার কাবলিওয়ালা গল্পে অর্জনদা রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় বলেছিলেন যে তোমার যেরকম একটা মেয়ে আছে, আমারও একটি মেয়ে আছে, আমি তারই মুখ অনুসরণ করিয়া কিছু কিছু মেয়েওয়া লয়ে আসি, আমি সদা করতে আসিনি। তো আজকে দেবব্রত বাবু প্রত্যেকের বাড়িতে মা বোন সবাই আছে। আমরা একটা যখন কাউরির সাথে ঘটনা ঘটে, তখন সেই ঘটনাটা আমাদেরকে সবসময় দেখিয়ে দেয় যে সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে কথা উঠবেই। আজকে সিভিক ভলেন্টিয়ার অন্তত সবার কথা বলবো না, কারণ তারা যেটুকু পয়সা পায় সরকার থেকে দেওয়া হয়, সেই পয়সায় তাদের জীবন চলে না, তাদের একটা সংসার চলে না। তারা যখন দেখতে পায় যে থানার বড়বাবু, তারা যখন দেখতে পায় থানার বেশ কিছু পুলিশ অফিসার প্রশাসনের, তারা বসে বসে ঘুষ খায়, তারা অন্যায় করে, তারা টাকা তুলে গাড়ি থেকে, তখন তারা দেখে যে আমাদের সামনে তারা নিচ্ছে, তাদের দেখা দেখি তারাও কিন্তু এরকম ধরনের অপরাধ করে বসে। তো আজকে এই সমাজ ব্যবস্থা কোথায় গেছে? আমি অঞ্জনদা বেশি কথা বলবো না। আমি শোভেন বাবুর কাছে আজকে মূল্যবোধের কথা বলছিলেন সুকান্ত বাবু, আমরা এটাই শুনতে চাই। আজকে ছোট্ট বাচ্চা শিশুটা তার মা মেরেছে, সে চুরি করেনি বলছে বাচ্চা শিশু, একটা 5 টাকার প্যাকেট। আজকে কেউ একটা আম চুরি করে নিল বাড়ি থেকে, একটা আম দেখা গেল 2 টাকাও দাম না, কিন্তু তার জন্য দেখা গেল যে তার উপরে এমন অত্যাচার করা হলো যে সেই লাস্টে তার জীবনটাই চলে গেল। সেই পৃথিবীর যে আনন্দময় পৃথিবী, সে কিছুই দেখতে পেল না। আজকে বাচ্চা শিশুটা সকেট বোমাতে তাকে মেরে ফেলা হলো। অঞ্জনদা বলুন তো তার কি অপরাধ?
এই কথা বলতে পারবো না? বারবার কেন আপনারা বলছেন যে না বলা যাবে না? আপনার কি হৃদয়ের মনের মধ্যে কোনো রকম বেদনার সৃষ্টি হয় না? আপনি, হ্যাঁ জানি আপনি তৃণমূল করেন, আপনি তৃণমূলের সমর্থক হয়ে এখানে বসেছেন। আপনি তো প্রতিটা অভিযোগ করছেন, উপায়টা বলুন, কি করা উচিত? আপনার তো ঘরের বলছেন না, কি ছেলেমেয়েরা করা উচিত? কেন আপনি বলছেন না যে না এগুলো করা কিভাবে বন্ধ করা যায়, আমি আসছি সেগুলোর ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? আপনি সমাধান সেগুলো জানতে নিয়ে চাইছেন কথা না? বলতে পারছেন না। প্লিজ, আমি আসছি হ্যাঁ। রতনবাবু। আপনি সমাধান জানতে চাইছেন না দেবব্রত বাবু? সমাধানের উপায়টা বলুন, একটু শুনি। সমাধানটা বলছি, সমাধানটা হ্যাঁ। বলছি, শুনে নিন, ভালো করে শুনে নিন। আজকে একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনাকে একটা সমাধান বলছি। ওপর থেকে হাতটা সরিয়ে নিন, সরিয়ে নিন। অশোক দেবের মতো মানুষটা যেন ওপরে হাতটা না রেখে দেয়। সরিয়ে দিন হাতটা, সরিয়ে দিন। সোদপুরের বিধায়কের মতো হাতটা সরিয়ে দিন, সরিয়ে দিলে গভর্নমেন্টই পড়ে যাবে। সরিয়ে দিন। সমাধান এটাই। হ্যাঁ। করতে পারবেন? নিরপেক্ষ যদি না হলে করতে পারেন, গভর্নমেন্টটাই থাকবে না। যদি না করতে পারেন, কোনো প্যানেলিস্টকে জিজ্ঞেস করবেন না সমাধানটা কি। আপনার কাছে সমাধান থাকলে আপনি সমাধান এখানে দিন। আপনিও উল্টে সিপিআইএম এবং বিজেপি দিকে চলে যাচ্ছেন। আপনি জানতেন? এক মিনিট, খবর পেয়েছিলেন? এক মিনিট, কিসের বিরোধীরা খবর? পেয়েছিল খবর? আপনি তো সমাধান জানতে চাইলেন, আপনি তো সমাধান জানতে চাইলেন। অশোক দেবকে যেটু টাকা হতো, অশোক দেবকে যেটু টাকা হতো, হ্যাঁ কি না? অশোক দেবকে যেটু টাকা হতো, হ্যাঁ কি না? অশোক দেবকে যেটু টাকা হতো, হ্যাঁ কি না? অশোক দেবের সঙ্গে মনোজিৎ মিশ্রের লিঙ্ক ছিল, হ্যাঁ কি না? ছিল কি না? সোদপুরের বিধায়ক তড়িঘড়ি আরজিকর কেসকে শেষ করার ইচ্ছে রেখেছিল কি রেখেছিল না? হ্যাঁ কি না? উত্তর দিন না, আপনি উত্তর দিন। অশোক দেবকে মনোজিৎ মিশ্র যেটু ডাকে, হ্যাঁ কি না? অশোক দেবের সঙ্গে মনোজিৎ মিশ্রের সম্পর্ক রয়েছে কি নেই? তাতে কি এলো গেল কি 2022 সালে যাকে বের করে দেওয়া হয়, সুকান্ত বাবুর কথা উত্তরটা একটু দিয়ে দেবেন তো। 2022 সালে যাকে বের করে দেওয়া হলো, যার বিরুদ্ধে এতগুলো অ্যালিগেশন, সে কি করে অস্থায়ী কর্মী হিসেবে কাজে নিযুক্ত হয় বলতে পারেন? সেটা যিনি তাকে নিয়োগ কি করে নিযুক্ত হয়? তাহলে আপনি বলছেন কেন? তাহলে সমাধান চাইছেন কেন? না যিনি সমাধান চাইছেন কেন? প্যানেল ডিসকাশন মানে কি সমাধানের জায়গা? প্যানেল ডিসকাশন মানে কি সমাধানের জায়গা? আপনি শাসক দলে রয়েছেন, শাসক দলে থেকে আপনারা সমাধান দিতে পারবেন না, বিরোধী দল সমাধানের সূত্র বের করে দেবে। আপনারা তো অনেক অভিযোগ করেছিলেন, বাস্তবে কি হলো? কসবা কলেজ নিয়ে বলুন, কসবা কলেজ নিয়ে বলুন। মনোজিৎ মিশ্রের মাথায় কার হাত রয়েছে? মনোজিৎ মিশ্রের মাথায় কার হাত রয়েছে? মনোজিৎ মিশ্রের মাথায় কার হাত রয়েছে? সেই মাথায় হাতগুলো এখনো কেন বের সামনে আসছে না? রাঘব বোয়াল কেন ধরা পড়ছে না? কেন পড়ছে না? কেন পড়ছে না? অশোক দেবের সঙ্গে তার ভাইরাল ভিডিও স্পষ্ট হয়েছে, হ্যাঁ কি না? আপনি দেখেছেন, হ্যাঁ কি না? দেখেছেন? দেখেছেন, হ্যাঁ কি না বলুন। আপনি দেখেছেন? আপনি দেখেছেন? আপনি দেখেছেন? আপনি দেখেছেন, হ্যাঁ কি না বলুন। আপনি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনি চোখের আলোর প্রকল্প এবার নাম লেখান। যদি না দেখে থাকেন তাহলে চোখের আলোর প্রকল্পে আপনি এবার নামটা দেখান। একেবারে অন্তিম ভাবে রয়েছে, এবার প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি জানি না, আমি অনেকগুলো প্রশ্ন করেছি, একটু সহজ সরল প্রশ্ন করেছি, কিন্তু উত্তরটা পেলাম না, শেষ অবধি পাইনি। এবং প্রতিবার প্যানেল ডিসকাশনে এইভাবে ডাইভার্ট করে শুধুমাত্র অন এয়ারের টাইম নেওয়া হয়, প্যানেল ডিসকাশনে বাকিদেরকে বলতে দেওয়া হয় না, এবং বিরোধী শিবিরকে ক্রমাগত কোণঠাসা করবার চেষ্টা করছেন আপনারা। এবার প্রথম সুযোগ দেবো সরাসরি রতনবাবুকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, এর আগেও বললাম, এখনো বলছি অঞ্জনদা, এই বাংলা ধর্ষকদের বাংলায় পরিণত হয়েছে। এই বাংলায় যে সরকারটা চলছে, সেই সরকারটা খোলাখুলি লাইসেন্স দিয়ে দিয়েছে ধর্ষকদের। কথায় কথায় তারা আর্জিকর করে দিব, কথায় কথায় ধর্ষণের কথা বলে। কসবার মতো পরিস্থিতি আপনি প্রতিদিন আপনি দেখছেন, একটার পরে একটা ঘটনা ঘটে চলেছে। শিশুরা ধর্ষিত হচ্ছে, মহিলা ধর্ষিত হচ্ছে, আবাল বৃদ্ধ বনিতা সবাই, কেউ যেন এই সব দুষ্কৃতীদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। তার পরবর্তীতে কি হচ্ছে? তাদের তো কোনো ব্যবস্থাই হচ্ছে না। উপরন্তু তাদেরকে সেফগার্ড দেওয়ার জন্য নেতারা রাস্তায় নেমে পড়েছে। তারা বিভিন্ন প্যানেলে বসে তারা যেভাবে কথা বলছে, তাদের কথা শুনে মনে হচ্ছে যে তারা যে সমস্ত বিজেপির এমএলএ বলুন, এমপি বলুন, তারা যেই ভাষায় কথা বলছে, ধর্ষকরা তাতে আরো উস্কানি পাচ্ছে। তারা সেই অক্সিজেন নিয়ে তারা কিন্তু আরো বড় অপরাধ করছে। না হলে বলুন, একজন থানার যারা প্রশাসন লেভেলে যারা থানাতে থাকে, কিছু দুষ্কৃতী যারা থানার দায়িত্বে যারা আছে, তারা থানাকে কন্ট্রোল করে বেড়াচ্ছে। কি বলবো অঞ্জনদা, বলার কিছু নাই। আমি এখানে সরাসরি সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হচ্ছে যে ভোট প্রক্রিয়া
যে স্তরে এখন দাঁড়িয়েছে, সেই ভোট প্রক্রিয়ায় জনসমর্থন যে কায়দায় এখন চলে আসছে, সেই প্রক্রিয়ার যদি বদল আনতে ইচ্ছুক শাসক গোষ্ঠী না হয়, তাহলে কিন্তু বলা যায় এই সিস্টেমের এখন যে জন্ম হয়েছে, সেই যে চক্রব্যূহ, সেই চক্রব্যূহ থেকে শাসক গোষ্ঠীর যে ওপরে পলিসি মেকাররা আছে, তারাও কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কারণ তাদেরকে এখানে যে আইনসভায় যে বা পঞ্চায়েত থেকে আইনসভায় যে প্রতিনিধিত্ব নির্বাচন, সেই প্রতিনিধিত্ব নির্বাচন প্রক্রিয়াটাই এখন একটা সুপারফিশিয়াল যে আধিপত্য বলয়, তাদের ভোট করিয়ে আনার রাজনীতির ওপরে সংস্কৃতি দাঁড়িয়ে গেছে। সুতরাং এখান থেকে ওই বৃত্তকে কেটে নতুন বৃত্তের নির্মাণের ক্ষেত্রে শাসক গোষ্ঠী যদি তৎপর হয় তবে সম্ভব, নয়তো এই মুহূর্তে অন্ধকার ঠেলে সম্ভব নয়। আমাদের বারবারই হয়তো ওই গানের লাইনটা বলতে হবে, এ কোন সকাল রাতের থেকেও অন্ধকার। আমি এখানে দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দুটো কথা শুনলাম, অন্ধকার এবং কোণঠাসা। দেখুন, মানুষ যাদের কোণঠাসা করেছে না, আমরা তো চীনে বাস করি না, এখানে গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত হয় সরকার। মানুষ যাদের কোণঠাসা করেছে তাদেরকে নতুন করে আর কোণঠাসা করার দরকার নেই। আর আপনি কতটা ভালো ছাত্র আর কতটা খারাপ ছাত্র আপনার প্রোগ্রেস রিপোর্টেই সেটা দেখা যায়। সারা ভারত জুড়ে যে প্রোগ্রেস রিপোর্টগুলো রয়েছে সেগুলো একটু খোঁজ খবর নিন, তাহলে খোঁজ খবর নিলে পশ্চিমবঙ্গের যে অবস্থান আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর ঠিক আছে, নিশ্চয়ই তো একটা তো সরকার চলছে যখন, কিছু জায়গায় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে, সেখানে কিছু ঘটনা ঘটে থাকে, কেউ তো অস্বীকার করছে না। কিন্তু কোনো ঘটনা ঘটার পর দেখুন, 25 তারিখ ঘটনা ঘটলো, 26 তারিখ এফআইআর হলো, কেউ জানতে পারলো না, সে অ্যারেস্ট হয়ে গেল। কিন্তু খবর আপনারা পেলেন, বিরোধীরা খবর পেলো, সাংবাদিকরা খবর 27 তারিখ, তারপর তারা রাস্তায় নামে। তারপরে যদি এইটা নিয়ে রাজনীতি করা হয়, তারপরে আমরা আরজিকর, বারে বারে আরজিকর বলছেন, কিন্তু আরজিকরে তো নতুন করে আর কোনো অপরাধী পার নেই। সরকার 24 ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছে সেই অপরাধী, আর তো নতুন করে পাওয়া যায়নি। আপনারা বারে বারে সিবিআই চাইছেন, সিবিআই দিয়েছে, এখন সিবিআই এর উপর অনাস্থা রাখছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, এখন সিবিআই এর উপরও অনাস্থা প্রকাশ করছেন। কেউ বলছে সঞ্জয় রায় নির্দোষী, কেউ বলছে সঞ্জয় রায় ফাঁসির আমরা বিরুদ্ধে কথা বলছি। এখন কোনটা ঠিক আপনারা তো ঠিক করবেন, কোনটা আপনাদের মুখ, কোনটা মুখোশ। সরকারকে আপনারা নিশ্চয়ই, বিরোধীরা পথ দেখাবেন, যে জায়গায় ভুল হবে আপনারা নিশ্চয়ই পথ দেখাবেন, কিন্তু ডাইভার্ট করে দেবেন না। সরকারের যে ভালো কাজগুলো সেটা আপনারা সুখ্যাতি করুন, কিন্তু পশ্চিমবঙ্গের থেকে সারা ভারতের সিনারিতে সরকার কিভাবে কাজ করছে সেই তথ্যগুলো নিয়ে পড়াশোনা করুন, নিশ্চয়ই জানতে পারবেন। যেটা ভুলের জায়গায় নিশ্চয়ই ভুল, কেউ সমর্থন করছে না। সুকান্ত বাবু, অবশ্যই আপনারা একবারও কেন বলেন না লক্ষ্মীর ভান্ডারের কথা? কেন বলেন শুধু ভাতা ভাতা? অবশ্যই বলবেন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, আমার মনে হয় দেবব্রতদার কথার পরে চুপ সরকার চলছে, এটা ছাড়া আর কিছু বলার কিছু নেই। দেবব্রতদা যেটা বললেন, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে আমাদের এই যে আজকে যে ছেলেটি আত্মহত্যা করেছে তার মধ্যে এত আত্মমর্যাদা রয়েছে অঞ্জন, ভাবো আজকে সে আত্মহত্যার পথ বেছে নিল তার মা শাস্তি দেওয়াতে। আর এরকম একটি মনোজিৎ নামক একটা কাপুরুষ, এবং কাপুরুষ থেকেও সবচেয়ে বড় কথা এই সমাজের জঞ্জাল, কোড আন কোড, তার শাস্তি দিলেও, তার বাবা মা শাস্তি দিলেও সে বোধহয় এটা করতো না। সুতরাং আমাদের সমাজে কিন্তু ভালো দিকটাও রয়েছে। আত্মহত্যার পরটা বলছি না, তার যে অনুশোচনা হয়েছে মা কেন মারলো, তাহলে এখনো খারাপ দিন নেই। খারাপ দিনটা তৈরি করার জন্য আমাদের প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে সেদিকে দেখা উচিত। কে আজকে যদি মাধ্যমিকে কেউ ফার্স্ট ক্লাস পেয়েও যায়, স্টারও পায়, তাকে কি ভালো ছাত্র বলবো? আমি মনে করি না। ভালো ছাত্র হতে গেলে তাকে অনেক গুণের অধিকারী হতে হয়, ভালো মানুষ হতে হয়। সুতরাং ভালো প্রশাসন আর মন্দ প্রশাসনের মধ্যে পার্থক্য রয়েছে, যে কিভাবে প্রশাসনটা চলছে। বেশ, আমি একবার বলবো পিসিআরকে, আপনারা থাকুন প্লিজ ফ্রেমে। আমি একবার পিসিআরকে বলবো যে পাঁশকুড়াতে সেই নাবালকটি সরাসরি যে চিঠি লিখেছিলেন তার মাকে, একবার সেটা দেখানোর জন্য দেখুন। দেখা যায় না গো অঞ্জন, আমি একটু দেখানো খুব দরকারি কিছু কিছু মানুষের জন্য। সরাসরি সে তার মাকে যখন লিখছে, তখন সে তার চিঠিতে যেটা মেনশন করছে, সেই চিঠিতে সে বড় বড় করে লিখেছে তার মতো করে যে মা, আমি সত্যিই চুরিটা করিনি, অনুশোচনার জায়গা রেখেছিল সে। আমি জানি না মনোজিৎ মিশ্রের মতো মানুষরা
তারা তার মার কাছে গিয়ে বা বাবার কাছে গিয়ে এইভাবে অনুশোচনা করতে পারে কিনা। আমি জানি না এই নাবালক ছেলের মধ্যে যতটা পরিমাণে সেন্সিটিভিটি রয়েছে, যারা মনোজিৎ মিশ্রের মতো মানুষদেরকে অকপট ইনডিরেক্টলি বা পরোক্ষভাবে ডিফেন্ড করেন। এবার দেখুন, ভালো করে ছবিটা একবার দেখুন, রোল নাম্বার 10 দেখুন কত সুন্দর স্ট্রাকচার ওয়েতে লিখেছে, কৃষ্ণেন্দু দাস, রোল 10, শ্রেণী সপ্তম। মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি মা। পাঁশকুড়ায় চিপস কাণ্ডে যখন এই কৃষ্ণেন্দু নামক নাবালক ছেলেটি তার না চুরি করার জন্য তার উপর যেভাবে আরোপ প্রত্যারোপ এসছে, তার জন্য তার যেই অনুশোচনা সে তার মাকে ব্যক্ত করছে, একটা মধ্যবিত্ত ছেলে, এটি নিম্ন মধ্যবিত্ত ছেলে, তার থেকে এটাই জানা যায়। আমরা জানতে পেরেছি তার বাবা ভাড়ায় থাকে, অর্থাৎ ভাড়া বাড়িতে সেই নাবালক ছেলেটি তার শৈশবটাকে ধীরে ধীরে বড়োর দিকে নিয়ে যাচ্ছিল। হয়তো সেই সব মোড়কে ঢাকা, আমি বলবো বিস্তারকে আপনার নিয়ে আসার জন্য, সেই সব মোড়কে ঢাকা ব্যক্তিরা আদৌ এটা বুঝতে পারে কিনা আমি জানি না। যারা উচ্চবিত্ত, যারা অনেক টাকার অধিকারী, তারা এই ইমোশনটা বুঝতে পারবে না, তারা মনোজিৎ মিশ্র মতো মানুষদের পরোক্ষভাবে ডিফেন্ড করবেন। আমরা পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে বুথ স্তরের কর্মীদেরও বড় বড় বাড়ি দেখি, 2 তলা 3 তলা বাড়ি দেখি, তাই তাদের পক্ষে এটা বোঝা সম্ভব না যে এই নাবালক ছেলেটির মধ্যে ঠিক কী প্রভাব হচ্ছে। এবং তার বাড়ির লোককে যখন বলা হয় যে তার বোনকে ধর্ষণ করে দেওয়া হবে, এই নাবালক ছেলেটির প্রাণ হয়তো ওপর থেকে ভাবছে যে মা, সত্যি আমি সেদিন চুরি করেছিলাম, তার জন্য আমি আত্মঘাতী হয়েছি, আমি তোমাদের কষ্ট দিয়েছি, কিন্তু মা আমি তোমাদের বাঁচিয়ে রেখে গেলাম যে আমি আর দেখতে হলো না যে আমার বোন ধর্ষণ হয়ে গিয়েছে। সেন্সিটিভিটির সঙ্গে একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, শুধু তর্ক না করে, ডিফেন্ড না করে, সমাজের কালো দিকটা বলছে না, সমাজের অন্ধকার দিকগুলো থেকে আলোর দিকগুলো একটু বোঝানোর চেষ্টা করতে। হ্যাঁ বোঝাচ্ছি তো, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু একবারও ভাবছেন না যে লক্ষ্মীরা আদৌ সুরক্ষিত কিনা। এই প্রশ্নটা রেখে আজকের এই শো শেষ করছি। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দার শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।